সেদিন সেই রাতও কেটে গেল। শঙ্কর এখন দুঃসাহসে মরিয়া হয়ে উঠেছে। যদি তাকে প্রাণ নিয়ে এই ভয়ঙ্কর অরণ্য থেকে বেরোতে হয়, তবে তাকে ভয় পেলে চলবে না, একেবারেই না। দুদিন ধরে সে কোথাও যায়নি, নিজের তাঁবুর ভেতর বসে ভাবছিল এখন সে কি করবে। হঠাৎ তার মনে পড়ল আলভারেজের সেই কথাটা, সলসবেরি, এখান থেকে পূর্ব দক্ষিণ কোণে আন্দাজ 600 মাইল দূরে। সলসবেরি, দক্ষিণ রোডেশিয়ার রাজধানী সলসবেরি। যেভাবেই হোক পৌঁছতেই হবে তাকে সলসবেরিতে। সে এখনো অনেক দিন বাঁচবে। তার জন্মকোষ্ঠীতে লেখা আছে যে এ জায়গায় বেঘরে সে মরবে না। শঙ্কর ম্যাপগুলো খুব ভালো করে দেখল। পর্তুগিজ গভর্নমেন্টের ফরেস্ট সার্ভের ম্যাপ, 1873 সালের রয়্যাল মারিন সার্ভের তৈরি উপকূলের ম্যাপ, ভ্রমণকারী স্যার ফিলিপ্পো ডি ফিলিপ্পির ম্যাপ, এ বাদে আলভারেজের হাতে আঁকা ও জিম কার্টারের সইযুক্ত একখানা জীর্ণ বিবর্ণ খসড়া নকশা। আলভারেজ বেঁচে থাকতে সে এই সব ম্যাপ ভালো করে বুঝতে একবারও চেষ্টা করেনি। এখন এই ম্যাপ বোঝার উপরই নির্ভর করছে তার জীবন আর মৃত্যু। এই অরণ্যের গোলক ধাঁধা থেকে তাকে বেরোতেই হবে। সবই এখন নির্ভর করছে এই ম্যাপগুলোর ওপর। আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর রোমাঞ্চকর উপন্যাস চাঁদের পাহাড়ের অন্তিম পর্ব। এক ভয়ঙ্কর অরণ্য, এক অজানা মৃত্যুর ছায়া, আর একা এক তরুণ অভিযাত্রী শঙ্কর। বন্ধুকে হারিয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এখন তার সামনে একটাই লড়াই, বেঁচে থাকার লড়াই। সে কি পারবে এই অজানা অরণ্য থেকে বেরিয়ে আসতে, নাকি অরণ্যের গভীর অন্ধকারেই হারিয়ে যাবে তার স্বপ্ন? চলুন শুরু করা যাক চাঁদের পাহাড়ের অন্তিম অধ্যায়। অনেক দেখবার পর শঙ্কর বুঝতে পারল এই অরণ্য ও পর্বতমালা সম্বন্ধে কোনো ম্যাপেই বিশেষ কিছুই দেওয়া নেই, এক আলভারেজ ও জিম কার্টারের খসড়া ম্যাপখানা ছাড়া। তাও এত সংক্ষিপ্ত, এত সাংকেতিক ও গুপ্তচিহ্নে ভরা যে তা প্রায় দুর্বোধ্য। কারণ এদের সবসময় ভয় ছিল ম্যাপ যদি অন্যের হাতে পড়ে তাহলে তাদের ধনের ভাগ অন্য কেউ নিয়ে নেবে। চতুর্থ দিন শঙ্কর সেই স্থান ত্যাগ করে আন্দাজ মতো পূব দিকে রওনা হল। যাবার আগে সে কিছু বনফুলের মালা গেঁথে আলভারেজের সমাধির ওপর অর্পণ করল। বুশক্রাফট বলে একটা জিনিস আছে। সুবিস্তীর্ণ বিজন গহন অরণ্যানীর মধ্যে ভ্রমণ করবার সময় এই বিদ্যা জানা না থাকলে বিপদ অবশ্যম্ভাবী। আলভারেজের সঙ্গে থাকতে থাকতে কিছুটা সে শিখে নিয়েছিল। তবুও তার মনে সন্দেহ হলো যে সে কি পারবে একা এই বন পাড়ি দিতে। ভাগ্যের ওপর নির্ভর করে তাকে এগোতে হবে। ভাগ্য ভালো হলে সে বাঁচবে, না হলে মৃত্যু। দুটো তিনটে ছোট পাহাড় পার হয়ে সে এগিয়ে চলল। বন কখনো গভীর, কখনো পাতলা, কিন্তু প্রকাণ্ড প্রকাণ্ড বনস্পতির আর শেষ নেই। শঙ্কর জানত যে দীর্ঘ এলিফ্যান্ট ঘাস মানেই বনের প্রান্তসীমায় পৌঁছানো গেছে, কারণ গভীর জঙ্গলে কখনো এলিফ্যান্ট বা টুস্কো ঘাস জন্মায় না। কিন্তু এলিফ্যান্ট ঘাসের চিহ্ন নেই কোনো দিকে, শুধু গাছ আর অন্ধকার বনঝোপ। প্রথম দিন শেষ হলো এক নিবিড় অরণ্যের মধ্যে। শঙ্কর তার বেশিরভাগ জিনিসপত্রই ফেলে এসেছিল, কেবল কিছু প্রয়োজনীয় জিনিস সঙ্গে রেখেছে। রাইফেল, টোটা, জল, টর্চ, ম্যাপগুলো, কম্পাস, ঘড়ি, একখানা কম্বল ও সামান্য কিছু ঔষধ সঙ্গে নিয়েছিল। আর নিয়েছিল একটা দড়ির দোলনা। তাঁবুটা যদিও খুব হালকা ছিল, বয়ে আনা অসম্ভব বিবেচনায় ফেলে এসেছে। দুটো গাছের ডালে মাটি থেকে অনেকটা উঁচুতে দড়ির দোলনা টাঙালো এবং হিংস্র জন্তুর ভয়ে গাছতলায় আগুন জ্বালালো। দোলনায় শুয়ে বন্দুক হাতে এসে জেগে রইল, কারণ ঘুম অসম্ভব। একই ভয়ানক মশা, তার উপর সন্ধ্যের পর থেকে
গাছতলার কিছু দূর দিয়ে একটা চিতাবাঘ যাতায়াত করল। গভীর অন্ধকারে তার চোখ জ্বলে যেন দুটো আগুনের ভাটা। শঙ্কর টর্চের আলো ফেললে সে সরে যায়। আবার আধ ঘন্টা পরে ঠিক সেইখানে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে থাকে। শঙ্করের ভয় হলো যদি ঘুমিয়ে পড়ে তবে আক্রমণ করবে। চিতাবাঘ অত্যন্ত ধূর্ত জানোয়ার, কাজেই সারা রাত্রি তার চোখে ঘুম এলো না। চারদিকে বন্য জন্তুর রব। একসময় হঠাৎ কাছেই কোথাও একদল বালক বালিকার খিলখিল হাসির শব্দ। তন্দ্রা ছুটে গিয়ে ও চমকে জেগে উঠল। ছেলেমেয়েরা হাসে কোথায়? এই জনমানবহীন অরণ্যে বালক বালিকাদের যাতায়াত করা বা এত রাত্রে হাস্য তো উচিত নয়। পরক্ষণেই তার মনে পড়ল এক জাতীয় বেবুনের ডাক ঠিক শিশুদের হাসির মতো শোনায়। আলভারেজ একবার গল্প করেছিল। ভোরবেলা সে গাছ থেকে নেমে রওনা হলো। বৈমানিকরা যাকে ফ্লাইং ব্লাইন্ড বলেন, সে সেইভাবে বনের মধ্যে দিয়ে চলেছে, সম্পূর্ণ ভাগ্যের ওপর নির্ভর করে, দু চোখ বুজে পথ চলা। এই কয়েকদিনেই সে পুরো দিক হারিয়েছে, আর তার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কিছুই জানা নেই। সে বুঝলে কোনো মহারণ্যের দিক ঠিক রাখা কত কঠিন ব্যাপার। তোমার চারপাশে শুধু গাছ, গাছ আর গাছ, উপরে লতা পাতার চাঁদোয়া। সূর্য, চাঁদ, নক্ষত্র কিছুই দেখা যায় না। সবসময় যেন গোধূলি। কম্পাসও প্রায় অকেজো। তাহলে পথ খুঁজবে কিভাবে? পঞ্চম দিনে সে পৌঁছল এক পাহাড়ের পাদদেশে। সেখানে সে থামল। কাছেই একটি বিশাল গুহা। গুহা থেকে বেরোচ্ছে ক্ষীণ জলস্রোত, বনের মধ্যে মিলিয়ে যাচ্ছে। এত বড় গুহা সে আগে কখনো দেখেনি। কৌতূহলেই সে ঢুকে পড়ল ভেতরে। মুখে একটু আলো, ভেতরে গভীর অন্ধকার। টর্চ জেলে সে সন্তর্পণে অগ্রসর হয়ে সে ক্রমশ এমন এক জায়গায় এসে পৌঁছল যেখানে ডানে বাঁয়ে আরও দুটো মুখ। উপরের দিকে টর্চ উঠিয়ে দেখল ছাদটা অনেকটা উঁচু। সাদা শক্ত নুনের মতো ক্যালসিয়াম কার্বনেটের সরু মোটা ঝুড়ি ছাদ থেকে ঝাড় লণ্ঠনের মতো ঝুলে আছে। গুহার দেওয়ালগুলো ভিজে, গা বেয়ে অনেক জায়গায় জল খুব ক্ষীণ ধারায় ঝরে পড়ছে। শঙ্কর ডান দিকের গুহায় ঢুকল। সেটা ঢুকবার সময় সরু, কিন্তু ক্রমশ প্রশস্ত হয়ে গিয়েছে। পায়ে পাথর নয়, ভিজে মাটি। টর্চের আলোয় ওর মনে হলো গুহাটা ত্রিভুজ আকৃতি। ত্রিভুজের ভূমির এক কোণে আরেকটা গুহামুখ। সেটা দিয়ে ঢুকে শঙ্কর দেখলে সে যেন দুধারে পাথরের উঁচু দেওয়ালওয়ালা একটা সংকীর্ণ গলির মধ্যে এসছে। গলিটা এঁকে বেঁকে, একবার ডানে একবার বাঁয়ে সাপের মতো এঁকে বেঁকে চলেছে। শঙ্কর অনেক দূর চলে গেল গলিটা ধরে। ঘণ্টা দুয়েক এতে কাটল। তারপর সে ভাবলে এবার ফেরা যাক। কিন্তু ফিরতে গিয়ে সে আর কিছুতেই সেই ত্রিভুজ গুহাটা খুঁজে পেল না। কেন? এই তো সেই গুহা থেকেই ওই সরু গুহাটা বেরিয়েছে। সরু গুহা তো শেষই হয়ে গেল, তবে সেই ত্রিভুজ গুহা কই? অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে শঙ্করের হঠাৎ কেমন আতঙ্ক উপস্থিত হলো। সে কি পথ হারিয়ে ফেলেছে তো? সর্বনাশ! সে নিজেকে সামলাতে চাইল। ভয় পেলে চলবে না, স্থির থাকতে হবে। মনে পড়ল আলভারেজ বলে দিয়েছিল পথে চিহ্ন রেখে এগোতে, কিন্তু সে ভুলে গেছে। এখন উপায়? টর্চ জ্বালাতেও ভয়। ব্যাটারি ফুরিয়ে গেলে? নিরুপায়। অন্ধকার, সূচিভেদ্য অন্ধকার। সেই দুর্নিরীক্ষিত অন্ধকারে এক পা অগ্রসর হওয়াও অসম্ভব। পথ খুঁজে বার করা তো দূরের কথা। সারা দিন কেটে গেল। ঘড়িতে সন্ধে 7টা। এদিকে টর্চের আলো ম্লান হয়ে আসছে ক্রমশ। ভীষণ গুমোট গরম গুহার মধ্যে। তাছাড়া পানীয় জল নেই। পাথরের দেওয়াল বেয়ে যে জল চুইয়ে পড়ছে তার আস্বাদ কষা, খার, ঈষৎ ইয়োনা। তার পরিমাণও বেশি নয়। জিভ দিয়ে চেটে খেতে হয় দেওয়ালের গা থেকে। বাইরে অন্ধকার হয়েছে নিশ্চয়ই। 7:30 বাজল। 8টা, 9টা, 10টা। তখনও শঙ্কর পথ হাতড়াচ্ছে। টর্চের পুরনো ব্যাটারি জ্বলছে সমানে বেলা 3টে থেকে। এইবার তা এত ক্ষীণ হয়ে এসেছে যে শঙ্কর আরও উন্মাদের মতো হয়ে উঠল। এই আলো যতক্ষণ
তার প্রাণেরও ভরসা ততক্ষণ, নতবা এই নরকের মতো মহা অন্ধকারে পথ খুঁজে পাবার কোনো আশা নেই। স্বয়ং আলভারেজও পারত না। টর্চ নিভিয়ে সে চুপ করে একখানা পাথরের উপর বসে রইল। এ থেকে উদ্ধার পাওয়া যেতে পারত যদি আলো থাকত, কিন্তু এই অন্ধকারে সে কি করে এখন? একবার ভাবলে রাত্রিটা কাটুক না, দেখা যাবে তখন। পরক্ষণেই মনে হলো তাতে আর এমন কি সুবিধে হবে, এখানে তো দিন রাত্রি সমান। অন্ধকারেই সে দেওয়াল ধরে ধরে চলতে লাগলো। হায় হায়, কেন গুহায় ঢুকবার সময় দুটো নতুন ব্যাটারি আনেনি? অন্তত একটা দিশলাইও নয়। ঘড়ি হিসেবে সকাল হলো। গুহায় চির অন্ধকারে কিন্তু আলো জ্বলল না। ক্ষুধা তৃষ্ণায় শঙ্করের শরীর অবসন্ন হয়ে আসছে। বোধহয় এই গুহার অন্ধকারই ওর সমাধি উদ্দৃষ্টে লেখা আছে। দিনের আলো আর তাকে দেখতে হবে না। আলভারেজের বলি গ্রহণ করে আফ্রিকার রক্ত তৃষ্ণা মেটেনি, তাকেও চাই। 3 দিন 3 রাত্রি কেটে গেল। শঙ্কর জুতোর শুকতলা চিবিয়ে খেয়েছে। একটা আরশোলা, কি ইঁদুর, কি কাঁকড়া বিছে। গুহার মধ্যে কোনো জীব নেই যে সে ধরে খায়। মাথা ক্রমশ অপ্রতিকৃষ্ট হয়ে আসছে। তার জ্ঞান নেই সে কি করছে বা তার কি ঘটবে। কেবল এইটুকু মাত্র জ্ঞান রয়েছে যে তাকে গুহা থেকে যে করে হোক বেরোতেই হবে, দিনের আলোর মুখ দেখতেই হবে। তাই সে অবসন্ন নির্জীব দেহেও অন্ধকার হাতড়ে হাতড়েই বেড়াচ্ছে। হয়তো মরণের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই রকমভাবে হাতড়াবে। একবার সে অবসন্ন হয়ে ঘুমিয়ে পড়ল। কতক্ষণ কেটেছে জানা নেই। দিন রাত্রি, ঘণ্টা, ঘড়ি, দণ্ড, পল মুছে গেছে এই ঘোর অন্ধকারে। হয়তোবা তার চোখ দৃষ্টিহীন হয়ে পড়েছে, কে জানে। ঘুমানোর পর সে জানে একটু বল পেল, আবার উঠল, আবার চলল। আলভারেজের শিষ্য সে, নিশ্চেষ্টভাবে হাত পা কোলে করে বসে কখনোই মরবে না। সে পথ খুঁজবে, খুঁজবে, যতক্ষণ সে বেঁচে আছে। আশ্চর্য, সে নদীটাই বা কোথায় গেল? গুহার মধ্যে গোলক ধাঁধায় ঘুরবার সময় জলধারাটাকে সে কোথায় হারিয়ে ফেলেছে? নদী দেখতে পেলে হয়তো উদ্ধার পাওয়াও যেতে পারে, কারণ তার এক মুখ যেদিকেই থাক, অন্য মুখ আছে গুহার বাইরে। কিন্তু নদী তো দূরের কথা, একটা অতি ক্ষীণ জলধারার সঙ্গেও আজ 3 দিন পরিচয় নেই। জল অভাবে শঙ্কর মরতে বসেছে। কষা, লোনা, বিস্বাদ জল চেটে চেটে তার জিভ ফুলে উঠেছে। তৃষ্ণায় তাতে বেড়েছে ছাড়া কমেনি। পাথরের দেওয়াল হাতড়ে শঙ্কর খুঁজতে লাগলো। ভিজে দেওয়ালের গায়ে কোথাও শ্যাওলা জন্মেছে কিনা, খেয়ে প্রাণ বাঁচবে। না, তাও নেই। পাথরের দেওয়াল সর্বত্র অনাবৃত। মাঝে মাঝে ক্যালসিয়াম কার্বনেটের পাতলা সর পড়েছে। একটা ব্যাঙের ছাতা কি শ্যাওলা জাতীয় উদ্ভিদও নেই। সূর্যের আলোর অভাবে উদ্ভিদ এখানে বাঁচতে পারে না। আরও একদিন কেটে রাত এলো। এত ঘোরাঘুরি করেও কিছু সুবিধে হচ্ছে বলে তো বোধ হয় না। ওর মনে হতাশা ঘনিয়ে এসেছে। সে কি আরও চলবে? কতক্ষণ চলবে? এতে কোনো ফল নেই, এ চলার শেষ নেই। কোথায় সে চলেছে? এই গাঢ় নিকষ কালো অন্ধকারে, এই ভয়ানক নিস্তব্ধতার মধ্যে। উফ, কি ভয়ানক অন্ধকার আর কি ভয়ানক নিস্তব্ধতা! পৃথিবী যেন মরে গেছে। সৃষ্টি শেষের প্রলয় সোম সূর্য নিভে গেছে। সেই মৃত পৃথিবীর জনহীন, শব্দহীন, সময়হীন শ্মশানে সেই একমাত্র প্রাণী বেঁচে আছে। আর বেশিক্ষণ এরকম থাকলে সে ঠিক পাগল হয়ে যাবে। শঙ্কর একটু ঘুমিয়ে পড়েছিল বোধহয়, কিংবা হয়তো অজ্ঞান হয়েই পড়ে থাকবে। মোটের উপর যখন আবার জ্ঞান ফিরে এলো, তখন ঘড়িতে 12টা, সম্ভবত রাত 12টাই হবে। ও উঠে আবার চলতে শুরু করলে। এক জায়গায় তার সামনে একটা পাথরের দেওয়াল পড়ল। তার রাস্তা যেন আটকে রেখেছে। টর্চের রাঙা আলো একটিবার মাত্র জ্বালিয়ে সে দেখল যে দেওয়াল ধরে সে এতক্ষণ চলছিল, তারই সঙ্গে সমকোণে এই দেওয়ালটা আড়াআড়িভাবে তার পথ রোধ করে দাঁড়িয়ে। হঠাৎ সে কান খাড়া করলে। অন্ধকারের মধ্যে কোথায় যেন ক্ষীণ জলের শব্দ পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, ঠিক জলের শব্দই বটে।
কুল 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 ঝর্ণাধারার শব্দ, যেন পাথরের নুড়ির ওপর দিয়ে মাঝে মাঝে বেঁধে জল বইছে কোথাও। ভালো করে শুনে ওর মনে হলো জলের শব্দটা হচ্ছে এই দেওয়ালের ওপারে। দেওয়ালে কান পেতে শুনে ওর ধারণা আরও বদ্ধমূল হলো। দেওয়াল ফুঁড়ে যাবার উপযুক্ত ফাঁক আছে কিনা টর্চের রাঙা আলোয় অনুসন্ধান করতে করতে এক জায়গায় খুব নিচু ও সংকীর্ণ প্রাকৃতিক রন্ধ্র দেখতে পেলে সেখান দিয়ে হামাগুড়ি দিয়ে অনেকটা গিয়ে হাতে জল ঠেকল। সন্তর্পণে উপরের দিকে হাত দিয়ে বুঝল সেখানটাতে দাঁড়ানো যেতে পারে। দাঁড়িয়ে উঠে ঘন অন্ধকারের মধ্যে কয়েক পা যেতেই স্রোতযুক্ত বরফের মতো ঠান্ডা জলে পায়ের পাতা ডুবে গেল। জীবন ফিরে এলো। ঘন অন্ধকারের মধ্যেই শঙ্কর নিচু হয়ে ও প্রাণ ভরে ঠান্ডা জল পান করে নিল। তারপর টর্চের ক্ষীণ আলোয় জলের স্রোতের গতি লক্ষ্য করলে এ ধরনের নির্ঝরের স্রোতের উজানের দিকে গুহার মুখ সাধারণত হয় না। টর্চ নিভিয়ে সেই মহানিবিড় অন্ধকারে পায়ে পায়ে জলের ধারা অনুভব করতে করতে অনেকক্ষণ ধরে চলল। নির্ঝর চলেছে এঁকে বেঁকে, কখনো ডানে কখনো বাঁয়ে। এক জায়গায় সেটা ৩-৪টে ছোট বড় ধারায় বিভক্ত হয়ে গিয়ে এদিক ওদিক চলে গিয়েছে ওর মনে হলো। এখানে এসে শঙ্কর দিশেহারা হয়ে পড়ল। টর্চ জেলে দেখল স্রোত নানামুখী। আলভারেজের কথা মনে পড়ল। পথে চিহ্ন রেখে না গেলে এখানে আবার গোল পাকিয়ে যাওয়ার সম্ভাবনা। নিচু হয়ে চিহ্ন রেখে যাওয়ার উপযোগী কিছু খুঁজতে গিয়ে দেখলে স্বচ্ছ নির্মল জলাধারের এপারে ওপারে দুপারেই এক ধরনের পাথরের নুড়ি বিস্তর পড়ে আছে। সেই ধরনের পাথরের নুড়ির ওপর দিয়েও প্রধান জলধারা বয়ে চলেছে। অনেকগুলি নুড়ি পকেটে নিয়ে সে প্রত্যেক শাখা শেষ পর্যন্ত পরীক্ষা করবে ভেবে দুটো নুড়ি ধারার পাশে রাখতে রাখতে গেল। একটা স্রোত থেকে খানিক দূর গিয়ে আবার অনেকগুলো ফেকড়ি বেরিয়েছে প্রত্যেক সংযোগস্থলে ও নুড়ি সাজিয়ে একটা এস অক্ষর তৈরি করে রাখলে। অনেকগুলো শতশাখা আবার ঘুরে শঙ্কর যেদিক থেকে এসেছিল সেদিকেই যেন ঘুরে গেল। পথে চিহ্ন রেখে গিয়েও শঙ্করের মাথা গোলমাল হয়ে যাওয়ার জোগাড় হলো। একবার তার পায়ে খুব ঠান্ডা কি ঠেকতেই আলো জেলে দেখলে জলের ধারে এক প্রকাণ্ডকায় অজগর পাইথন কুণ্ডলি পাকিয়ে আছে। পাইথনর স্পর্শে আলস্য পরিত্যাগ করে মাথাটা উঠিয়ে কুড়ির দানার মতো চোখে চাইতেই টর্চের আলোয় দিশেহারা হয়ে গেল, নতুবা শঙ্করের প্রাণ সংশয় হয়ে উঠত। শঙ্কর জানে অজগর সাপ অতি ভয়ানক জন্তু। বাঘ সিংহের মুখ থেকেও হয়তো পরিত্রাণ পাওয়া যেতে পারে, অজগর সাপের নাগপাশ থেকে উদ্ধার পাওয়া অসম্ভব। একটিবার ল্যাজ ছুঁড়ে পা জড়িয়ে ধরলে আর দেখতে হতো না। এবার অন্ধকারে চলতে ওর ভয়ানক ভয় করছিল। কি জানি কোথায় আবার কোন অজগর সাপ কুণ্ডলি পাকিয়ে আছে। 2-3টে স্রোতশাখা পরীক্ষা করে দেখার পরে ও তার নিজের চিহ্নের সাহায্যে পুনরায় সংযোগস্থলে ফিরে এলো। প্রধান সংযোগস্থলে ও নুড়ি দিয়ে একটি ক্রুজ চিহ্ন করে রেখে গিয়েছিল। এবার ওরই মধ্যে যেটাকে প্রধান বলে মনে হলো সেটা ধরে চলতে গিয়ে দেখলে সেও সোজা মুখে যায়নি। কিছু দূর গিয়েই তারও নানা ফেঁকড়ি বেরিয়েছে। এক এক জায়গায় গুহার ছাদ এত নিচু হয়ে নেমে এসেছে যে কুজো হয়ে কোথাও বা মাজা দুমড়ে অশীতিপর বৃদ্ধের ভঙ্গিতে চলতে হয়। তারপর হঠাৎ এক জায়গায় টর্চ জেলে সেই অতি ক্ষীণ আলোতেও শঙ্কর বুঝতে পারলে গুহাটা ত্রিভুজাকৃতি। সেই ত্রিভুজ গুহা যাকে খুঁজে বার করতে না পেরে মৃত্যুর দ্বার পর্যন্ত যেতে হয়েছিল। একটু পরেই দেখলে বহু দূরে যেন অন্ধকারের ফ্রেমে আটা কয়েকটি নক্ষত্র জ্বলছে। গুহার মুখ। এবার আর ভয় নেই। এ যাত্রার মতো সে বেঁচে গেল। শঙ্কর যখন বাইরে এসে দাঁড়ালো তখন রাত 3টে। সেখানটায় গাছপালা কিছু কম, মাথার উপর নক্ষত্র ভরা আকাশ দেখা যায়। গুহার সেই মহা অন্ধকার থেকে বার হয়ে এসে রাত্রির নক্ষত্রালোকিত স্বচ্ছ অন্ধকার তার কাছে দীপালোক খচ্চিত নগর পথের মতো মনে হলো। প্রাণ ভরে সে ভগবানকে ধন্যবাদ দিল এই অপ্রত্যাশিত মুক্তির জন্যে। ভোর হলো, সূর্যের আলো গাছের ডালে ফুটল। শঙ্কর ভাবলে এ অমঙ্গলজনক স্থানে আর এক দণ্ডও সে থাকবে না।
পকেটে একখানা পাথরের নুড়ি তখনও ছিল, ফেলে না দিয়ে গুহার বিপদের শ্রাবক স্বরূপ সেখানা সে কাছে রেখে দিলে। পরের দিন এলিফ্যান্ট ঘাস দেখা গেল বনের মধ্যে। সেদিনই সন্ধ্যের আগে অরণ্য শেষ হয়ে খোলা জায়গা দেখা দিল। রাত্রি শঙ্কর অনেকক্ষণ বসে ম্যাপ দেখল। সামনে যে মুক্ত প্রান্তরবৎ দেশ পড়ল, এখান থেকে এটা প্রায় ৩০০ মাইল বিস্তৃত, একেবারে জাম্বেজি নদীর তীর পর্যন্ত। এই ৩০০ মাইলের খানিকটা পড়েছে বিখ্যাত কালাহারি মরুভূমির মধ্যে, প্রায় ১৭৫ মাইল। অতি ভীষণ, জনমানবহীন, জলহীন, পথহীন মরুভূমি। আলভারেজ মিলিটারি ম্যাপ থেকে নোট করেছে যে এই অঞ্চলের উত্তর পূর্ব কোণ লক্ষ্য করে একটা বিশেষ পথ ধরে না গেলে মাঝামাঝি পার হতে যাওয়ার মানেই মৃত্যু। ম্যাপের নাম দিয়েছে তৃষ্ণার দেশ, থার্স্ট ল্যান্ড ট্রেক। রোডিসিয়া পৌঁছতে পারলে যাওয়া অনেকটা সহজ হয়ে উঠবে, কারণ সেসব স্থানে মানুষ আছে। শঙ্কর এখানে অত্যন্ত সাহসের পরিচয় দিলে। পথের এই ভয়ানক অবস্থা জেনে শুনেও সে দুমে গেল না, হাত পা হারা হয়ে পড়ল না। এই পথে আলভারেজ একা গিয়ে সলসবেরি থেকে টোটা ও খাবার কিনে আনবে বলেছিল। ৬২ বছরের বৃদ্ধ যা পারবে বলে স্থির করেছিল, সে তা থেকে পিছিয়ে যাবে। কিন্তু সাহস ও নির্ভীকতা এক জিনিস নয়, জ্ঞান ও অভিজ্ঞতা সম্পূর্ণ অন্য জিনিস। ম্যাপ দেখে গন্তব্যস্থলের দিক নির্ণয় করার ক্ষমতা শঙ্করের ছিল না। সে দেখল ম্যাপের সে কিছুই বোঝে না। মিলিটারি ম্যাপগুলোতে দুটো মরুমধ্যস্থ কূপের জায়গায় ল্যাটিটিউড লঙ্গিটিউড দেওয়া আছে। ম্যাগনেটিক নর্থ আর ট্রু নর্থ ঘটিত কি একটা গোলমেলে অঙ্ক কষে বার করত আলভারেজ। শঙ্কর দেখেছে কিন্তু শিখে নেয়নি। সুতরাং উদ্দৃষ্টের ওপর নির্ভর করা ছাড়া আর উপায় কি? উদ্দৃষ্টের ওপর নির্ভর করেই শঙ্কর এই দুস্তর মরুভূমিতে পাড়ি দিতে প্রস্তুত হল। ফলে দুদিন যেতে না যেতেই শঙ্কর সম্পূর্ণ দিগ্ভ্রান্ত হয়ে পড়ল। ম্যাপ দেখে যে কোনো অভিজ্ঞ লোক যে জলাশয় চোখ বুজে বার করতে পারত, শঙ্কর তার ৩ মাইল উত্তর দিয়ে চলে গেল। অথচ তখন তার জল ফুরিয়ে এসেছে। নতুন পানীয় জল সংগ্রহ করে না নিলে জীবন বিপন্ন হবে। প্রথমত শুধু প্রান্তর আর পাহাড়, ক্যাকটাস আর ইউফোরবিয়ার বন, মাঝে মাঝে গ্রানাইটের স্তূপ। তারপর কি ভীষণ কষ্টের সে পথ চলা। খাবার নেই, জল নেই, পথ ঠিক নেই, মানুষের মুখ দেখা নেই। দিনের পর দিন শুধু দূর শূন্য দিগলয় লক্ষ্য করে সে হতাশ পথযাত্রা। মাথার উপর আগুনের মতো সূর্য, পায়ের নিচে বালি পাথর যেন জ্বলন্ত অঙ্কার। সূর্য উঠছে, অস্ত যাচ্ছে, নক্ষত্র উঠছে, চাঁদ উঠছে, আবার অস্ত যাচ্ছে। মরুভূমির গিরগিটি একঘেয়ে সুরে ডাকছে, ঝিঝি ডাকছে সন্ধ্যায়, গভীর রাত্রে। মাইল লেখা পাথর নেই, কত মাইল অতিক্রম করা হলো তার হিসেব নেই। খাদ্য দু একটা পাখি, কখনো বা মরুভূমির বাজার শকুনি, যার মাংস জঠর ও বিস্বাদ। এমনকি একদিন একটা পাহাড়ি বিষাক্ত কাঁকড়া বিছে, যার দংশনে মৃত্যু, তাও যেন পরম সুখাদ্য, মিললে মহা সৌভাগ্য। দুদিন ঘোর তৃষ্ণায় কষ্ট পাওয়ার পরে পাহাড়ের ফাটলে একটা জলাশয় পাওয়া গেল। কিন্তু জলের চেহারা লাল, কতগুলো কি পোকা ভাসছে জলে। ডাঙায় কি একটা জন্তু মরে পচে ঢোল হয়ে আছে। সেই জলই আকণ্ঠ পান করে শঙ্কর প্রাণ বাঁচাল। দিনের পর দিন কাটছে, মাস গেল, কি সপ্তাহ গেল, কি বছর গেল, হিসেব নেই। শঙ্কর শুকিয়ে রোগা হয়ে গিয়েছে। কোথায় চলেছে তার কিছুই ঠিক নেই। শুধু সামনের দিকে যেতে হবে, এই সে জানে। সামনের দিকেই ভারতবর্ষ, বাংলাদেশ। তারপর পড়ল আসল মরু, কালাহারি মরুভূমির এক অংশ। দূর থেকে তার চেহারা দেখে শঙ্কর ভয়ে শিউরে উঠল। মানুষ কি করে পার হতে পারে এই অগ্নিদগ্ধ প্রান্তর? শুধুই বালির পাহাড় আর তাম্রাভোগ কটা বালির সমুদ্র, ধু ধু করে যেন জ্বলছে দুপুরের রোদে। মরুভূমির কিনারে প্রথম দিনেই ছায়ায় ১২৭ ডিগ্রি উত্তাপ উঠল থার্মোমিটারে। ম্যাপে বারবার লিখে দিয়েছে, উত্তর পূর্ব কোণ ঘেঁষে ছাড়া কেউ এই মরুভূমি মাঝামাঝি পার হতে যাবে না। গেলেই মৃত্যু, কারণ সেখানে জল একদম নেই।
জল যে উত্তর পূর্ব ধারে আছে তাও নয়, তবে ৩০ মাইল, ৭০ মাইল আর ৯০ মাইল ব্যবধানে ৩টে স্বাভাবিক উনুই আছে যাতে জল পাওয়া যায়। ওই উনুইগুলি প্রায়ই পাহাড়ের ফাটলে, খুঁজে বার করা বড়ই কঠিন। এই জন্যেই মিলিটারি ম্যাপে ওদের জায়গার অক্ষ আর দ্রাঘিমা দেওয়া আছে। শঙ্কর ভাবল ওসব বার করতে পারবো না। সেক্সট্যান্ড আছে, নক্ষত্রের চার্ট আছে, কিন্তু তাদের ব্যবহার সে জানে না। যা হয় হবে, ভগবান ভরসা। তবে যতদূর সম্ভব উত্তর পূর্ব কোণ ঘেঁষে যাওয়ার সে চেষ্টা করবে। তৃতীয় দিনে নিতান্ত দৈব বলে সে একটা উনুই দেখতে পেল। জল কাদা গোলা, আগুনের মতো গরম, কিন্তু তাই তখন অমৃতের মতো দুর্লভ। মরুভূমি ক্রমে ঘোরতর হয়ে উঠল। কোনো প্রকার জীবের বা উদ্ভিদের চিহ্ন ক্রমশ লুপ্ত হয়ে গেল। আগে রাতে আলো জ্বাললে দু একটা কীটপতঙ্গ আকৃষ্ট হয়ে আসত, ক্রমে তাও আর আসে না। দিনে উত্তাপ যেমন ভীষণ, রাতে তেমনি শীত। শেষ রাত্রি শীতে হাত পা জমে যায় এমন অবস্থা, অথচ ক্রমশ আগুন জ্বালবার উপায় শেষ হয়ে গেল, কারণ জ্বালানি কাঠ আর একেবারেই নেই। কয়েকদিনের মধ্যে সঞ্চিত জলও গেল ফুরিয়ে। সেই সুবিস্তীর্ণ বালুকা সমুদ্রে একটি পরিচিত বালিকণা খুঁজে বার করা যতদূর অসম্ভব, তার চেয়ে অসম্ভব ক্ষুদ্র হাত দুয়েক পরিধির এক জলের অণুই বার করা। সেদিন সন্ধ্যার সময় তৃষ্ণার কষ্টে শঙ্কর উন্মত্ত প্রায় হয়ে উঠল। এতক্ষণে শঙ্কর বুঝেছে এ ভীষণ মরুভূমি একা পার হওয়ার চেষ্টা করা আত্মহত্যার শামিল। সে এমন জায়গায় এসে পড়েছে যেখান থেকে ফেরবারও উপায় নেই। একটা উঁচু বালিয়াড়ির ওপর উঠে সে দেখল চারধারে শুধুই কটা বালির পাহাড়। পূর্ব দিকে ক্রমশ উঁচু হয়ে গিয়েছে, পশ্চিমে সূর্য ডুবে গেলেও সারা আকাশ সূর্যাস্তের আভায় লাল। কিছু দূরে একটা ছোট ঢিবির মতো পাহাড়, এবং দূর থেকে মনে হলো একটা গুহাও আছে। এ ধরনের গ্রানাইটের ছোট ঢিবি এদেশে সর্বত্র। ট্রান্সভাল ও রোডেসিয়াতে এদের নাম কপিয়ে, অর্থাৎ ক্ষুদ্র পাহাড়। রাত্রে শীতের হাত থেকে উদ্ধার পাবার জন্যে শঙ্কর সে গুহায় আশ্রয় নিলে। এইখানে এক ব্যাপার ঘটল। আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর রোমাঞ্চকর উপন্যাস চাঁদের পাহাড়ের শেষ পর্ব। আরও এমন রোমাঞ্চকর বাংলা অডিও স্টোরি শুনতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা দেয় নতুন নতুন রহস্য, অ্যাডভেঞ্চার ও রোমাঞ্চকর গল্প আপনাদের সামনে তুলে ধরতে। কারণ এই অডিও বুকগুলো আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে, আর আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের কাজের সবচেয়ে বড় উৎসাহ। তাহলে চলুন শুরু করা যাক চাঁদের পাহাড়ের অন্তিম অধ্যায়। গুহার মধ্যে ঢুকে শঙ্কর টর্চ জেলে দেখল নতুন ব্যাটারি তার কাছে তখনও ডজন দুইক ছিল। গুহাটা ছোট, বেশ একটা ছোটখাটো ঘরের মতো। মেঝেটাতে অসংখ্য ছোট ছোট পাথর ছড়ানো। গুহার এক কোণে চোখ পড়তেই শঙ্কর অবাক হয়ে গেল। একটা ছোট্ট কাঠের পিপে, এখানে কি করে এলো কাঠের পিপে? দুপা এগিয়েই সে চমকে উঠল। গুহার দেওয়ালের ধার ঘেঁষে শায়িত অবস্থায় একটা সাদা নরকঙ্কাল, তার মুন্ডুটা দেওয়ালের দিকে ফেরানো। কঙ্কালের আশেপাশে কালো কালো থলে ছেঁড়ার মতো জিনিস, বোধহয় সেগুলো পশমের কোটের অংশ। দুখানা বুট জুতো কঙ্কালের পায়ে তখনও লাগানো। একপাশে একটা মূর্ছে পড়া বন্দুক, পিপেটার পাশে একটা ছিপি আঠা বোতল। বোতলের মধ্যে একখানা কাগজ। ছিপিটা খুলে কাগজখানা বার করে দেখলে তাতে ইংরেজিতে কি লেখা আছে। পিপেটাতে কি আছে দেখার জন্যে যেমনি সে নাড়াতে গেছে, অমনি পিপের নিচ থেকে একটা ফোঁস ফোঁস শব্দ শুনে ওর শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেল। নিমেষের মধ্যে একটা প্রকাণ্ড সাপ মাটি থেকে হাত তিনেক উঁচু হয়ে ফেলে উঠল। বোধহয় ছোবল মারবার আগে সাপটা 1 সেকেন্ড দেরি করেছিল। সেই 1 সেকেন্ড দেরি করার জন্যে শঙ্করের প্রাণ রক্ষা হলো। পর মুহূর্তেই শঙ্করের 45 অটোমেটিক কোল্ট গর্জন করে উঠল।
সঙ্গে সঙ্গে অত বড় ভীষণ বিষধর স্যান্ড ভাইপারের মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে রক্ত মাংস খানিকটা পিপের গায়ে খানিকটা পাথরের দেওয়ালে ছিটকে লাগল। আলভারেজ ওকে শিখিয়েছিল পথে সর্বদা হাতিয়ার তৈরি রাখবে। এই উপদেশ তার কতবার প্রাণ বাঁচিয়েছে। অদ্ভুত পরিত্রাণ সব দিক থেকেই। পিপেটা পরীক্ষা করে দেখা গেল সেটাতে অল্প একটু জল তখনও আছে, খুব কালো শিউ গোলার মতো রং বটে, তবুও জল। ছোট পিপেটা উঁচু করে পিপের ছিপি খুলে ঢকঢক করে শঙ্কর সেই দুর্গন্ধ কালো কালির মতো জল আকণ্ঠ পান করল। তারপর সে টর্চের আলোতে সাপটা পরীক্ষা করলে। পুরো 5 হাত লম্বা সাপটা, মোটাও বেশ। এ ধরনের সাপ মরুভূমির বালির মধ্যে শরীর লুকিয়ে শুধু মুন্ডুটা উপরে তুলে থাকে। অতি মারাত্মক রকমের বিষধর সাপ। এইবার বোতলের মধ্যে কাগজখানা খুলে মন দিয়ে পড়লে। যে ছোট্ট পেন্সিল দিয়ে এটা লেখা হয়েছে বোতলের মধ্যে সেটাও পাওয়া গেল। কাগজখানাতে লেখা আছে, আমার মৃত্যু নিকট, আজই আমার শেষ রাত্রি। যদি আমার মরণের পরে কেউ এই ভয়ঙ্কর মরুভূমির পথে যেতে যেতে এই গুহায় এসে আশ্রয় গ্রহণ করেন, তবে সম্ভবত এই কাগজ তার হাতে পড়বে। আমার গাধাটা 2 দিন আগে মরুভূমির মধ্যে মারা গিয়েছে। এক পিপে জল তার পিঠে ছিল, সেটা আমি গুহার মধ্যে নিয়ে এসে রেখে দিয়েছি। যদিও জ্বরে আমার শরীর অবসন্ন, মাথা তুলবার শক্তি নেই, তার উপর অনাহারের শরীর আগের থেকেই দুর্বল। আমার বয়স 26 বছর। আমার নাম আত্তিলিও গাত্তি। ফ্লোরেন্সের গাত্তি বংশে আমার জন্ম। বিখ্যাত নাবিক রিওলিনো কাভালকান্তি গাত্তি, যিনি লেপান্টোর যুদ্ধে তুর্কিদের সঙ্গে লড়েছিলেন, তিনি আমার একজন পূর্বপুরুষ। রোম ও পিসা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা লাভ করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ভবগুরু হয়ে গেলাম সমুদ্রের নেশায়, যা আমাদের বংশগত নেশা। ডাচ ইন্ডিজ যাওয়ার পথে পশ্চিম আফ্রিকার উপকূলে জাহাজ ডুবি হলো। আমরা 7 জন লোক অতি কষ্টে ডাঙা পেলাম। ঘোর জঙ্গলময় অঞ্চল আফ্রিকার এই পশ্চিম উপকূল, জঙ্গলের মধ্যে শেফু জাতির এক গ্রামে আমরা আশ্রয় নিই। সেখানে প্রায় 2 মাস থাকি আমরা। ওখানে দৈবাত এক অদ্ভুত হীরের খনির গল্প শুনলাম। পূর্ব দিকে এক প্রকাণ্ড পার্বত্য ভীষণ অরণ্যে অঞ্চলে নাকি এই খনি রয়েছে। আমরা 7 জন ঠিক করলাম এই হীরের খনি যে করে হোক পার করতেই হবে। আমাকে ওরা দলের অধিনায়ক করল। তারপর আমরা দুর্গম জঙ্গল ঠেলে চললাম সেই সম্পূর্ণ অজ্ঞাত পার্বত্য অঞ্চলে। সেই গ্রামের কোনো লোক পথ দেখিয়ে নিয়ে যেতে রাজি হলো না। তারা বলে তারা কখনো সেই জায়গায় যায়নি, কোথায় তা জানে না। বিশেষত এক উপদেবতা নাকি ওই বনের রক্ষক। সেখান থেকে হিরে নিয়ে কেউ নাকি ফিরতে পারে না। আমরা মোটেই দমবার পাত্র নয়। পথে যেতে যেতে ঘোর কষ্টে বেঘরে 2 জন সঙ্গী মারা গেল। বাকি 4 জন আর অগ্রসর হতে চায় না। আমি দলের অধ্যক্ষ, গাত্তি বংশে আমার জন্ম। পিছু হটতে আমি জানি না। যতক্ষণ প্রাণ আছে এগিয়ে যেতে হবে এই জানি। আমি ফিরতে চাইলাম না। শরীর ভেঙে পড়তে চাইছে। আজই রাতে আসবে সেই নিরবয়ব মৃত্যুদূত। বড় সুন্দর আমাদের ছোট্ট হ্রদ স্যারিলোনাক্রানো। ওরই তীরে আমার পৈতৃক প্রাসাদ কাস্টোলিও রিয়ালিনি। এত দূর থেকে আমি স্যারিলোনাক্রানোর তীরবর্তী কমলা লেবু বাগানের লেবু ফুলের গন্ধ পাচ্ছি। ছোট্ট সেই গির্জাটি পাহাড়ের নিচেই,
তার রূপোর ঘণ্টার মিষ্টি আওয়াজ আমি শুনতে পাচ্ছি। কি এই আবল তাবল লিখছি জলের ঘরে? আসল কথাটা বলি, কতক্ষণই আর লিখব? আমরা সেই পর্বতমালা, সেই মহা দুর্গম অরণ্যে গিয়েছিলাম। সেই খনি বার করেছিলাম যে নদীর তীরে হিরে পাওয়া যায়। এক বিশাল অতি ভয়ানক গুহার মধ্যে সেই নদীর উৎপত্তি স্থান। আমি সেই গুহার মধ্যে ঢুকে নদীর জলের তীরে জলের মধ্যে পাথরের নুড়ির মতো অজস্র হিরে ছড়ানো দেখতে পাই। প্রত্যেকটি নুড়ি টেট্রাহাইড্রন ক্রিস্টাল, স্বচ্ছ ও হরিদ্রাভ। লন্ডন ও অ্যামরাস্টন বাজারের এই হিরে নেই। এই অরণ্যে, এই পর্বতের সেই উপদেবতাকে আমি সেই গুহার মধ্যে দেখেছি, ধুনোর কাঠের মশালের আলোয় দূর থেকে অবছায়াভাবে। সত্যি ভীষণ তার চেহারা। জ্বলন্ত মশাল হাতে ছিল বলে সে আমার কাছে ঘেঁষেনি। ওই গুহাতেই সে সম্ভবত বাস করে। হীরের খনির রক্ষক সে। এই প্রবাদের সৃষ্টি হয়তো এখান থেকেই হয়েছে। কিন্তু কি কুক্ষণে এই হীরের খনির সন্ধান পেয়েছিলাম এবং কি কুক্ষণেই সঙ্গীতের কাছে তা প্রকাশ করেছিলাম। ওদের নিয়ে যখন আবার সেই গুহায় ঢুকি, হীরের খনি খুঁজে পেলাম না। একে ঘোর অন্ধকার। মশালের আলোয় সে অন্ধকার দূর হয় না। তার উপরে বহুমুখী নদী। কোন স্রোতটার ধারা হীরের রাশির উপর দিয়ে বয়েছে কিছুতেই আর বার করতে পারলাম না। আমার সঙ্গীরা বর্বর জাহাজের খালাসি। ভাবল আমি ওদের ফাঁকি দিয়েছি বুঝি, আমি একাই নেব, তাই আমার মতলব। ওরা কি ষড়যন্ত্র আটলো জানি না। পরদিন সন্ধ্যাবেলা 4 জন মিলে অতর্কিত ছুরি নিয়ে আমার উপর আক্রমণ করল। কিন্তু তারা জানতো না আমাকে। আমি আত্মীয় খ্যাতি। আমার ধমনীতে উষ্ণ রক্ত বয়েছে পূর্বপুরুষ রিয়লিনী কাভালকান্তি গত্তির, যিনি লেপান্টোর যুদ্ধে ওরকম বহু বর্বরকে নরকে পাঠিয়েছিলেন। সান্টা ক্যাটালিনার সামরিক বিদ্যালয়ে যখন আমি ছাত্র, আমাদের অঞ্চলের শ্রেষ্ঠ ফেন্সার অ্যান্টনিও ডেফ্রোসকে ছোড়ার ডুয়েলে জখম করি। আমার ছোড়ার আঘাতে ওরা 2 জন মারা গেল, 2 জন সাংঘাতিক ঘায়েল হলো। নিজেও আমি চোট পেলাম ওদের হাতে। আহত বদমাইশ দুটো সেই রাতেই ভবলীলা শেষ করল। ভেবে দেখলাম এখন এই গুহার গোলকধাঁধার ভিতর থেকে খুনি খুঁজে হয়তো বার করতে পারবো না। তাছাড়াও আমি সাংঘাতিক আহত। আমায় সভ্য জগতে পৌঁছতেই হবে। পূর্ব দিকের পথে ডাচ উপনিবেশে পৌঁছবো বলে রওনা হয়েছিলাম, কিন্তু এই পর্যন্ত এসে আর অগ্রসর হতে পারলাম না। ওরা তল পেটে ছুরি মেরেছে। সেই ক্ষতস্থান উঠল বিষিয়ে, সেই সঙ্গে জ্বর। মানুষের কি লোভ তাই ভাবি। কেন ওরা আমাকে মারল? ওরা তো আমার সঙ্গী। একবারও তো ওদের ফাঁকি দেওয়ার কথা আমার মনে আসেনি। জগতের সর্বশ্রেষ্ঠ হীরক খনির মালিক আমি। নিজের প্রাণ বিপন্ন করে আমি আবিষ্কার করেছি। যিনি আমার এই লেখা পড়ে বুঝতে পারবেন, তিনি নিশ্চয়ই সভ্য মানুষ ও খ্রিস্টান। তার প্রতি আমার অনুরোধ, আমাকে তিনি যেন খ্রিস্টানের উপযুক্ত কবর দেন। অনুগ্রহের বদলে এই খনির সত্ত্ব আমি তাকে দিলাম। রানী সেবার ধনভাণ্ডারও এই খনির কাছে কিছু নয়। প্রাণ গেল যা, কি করব? কিন্তু কি ভয়ানক এই মরুভূমি। একটা ঝিঝি পোকার ডাক পর্যন্ত নেই কোনো দিকে। এমন সব জায়গাও আছে পৃথিবীতে। আমার আজ কেবলই মনে হচ্ছে পেপলার ঘেরা শ্যারিলোনা গ্রানো হ্রদ আর দেখব না। তার ধারে যে 14শ শতাব্দীর গির্জাটা,
তার সেই বড় রূপোর ঘণ্টার পবিত্র ধ্বনি পাহাড়ের ওপরে আমাদের সেই প্রাচীন প্রাসাদ কাস্টোলিরিয়লিনি মুরদের দুর্গের মতো দেখায়। দূরে অ্যাম্ব্রিয়ার সবুজ মাঠ, দাক্ষাক্ষেত্রের মতো সেই ছোট্ট ডোরা নদী বয়ে যাচ্ছে। যাক, আবার কি প্রলাপ বকছে। গুহার দোহারে বসে আকাশের অগণিত তারা প্রাণ ভরে দেখছি শেষবারের জন্য। সাধু ফ্র্যাঙ্কর সেই সৌরসূত্র মনে পড়ছে। স্তোত হন প্রভু মোর পবন সঞ্জাত তরে, স্থির বায়ু তরে, ভগিনী মদিনী তরে, নীল মেঘ তরে, আকাশের তরে, তারকা সমূহ তরে, সুদিন কুদিন তরে, দেহের মরণ তরে। আর একটা কথা, আমার এই 2 পায়ে জুতের মধ্যে 5খানা বড় হিরে লুকানো আছে। তোমায় তা দিলাম হে অজানা পথিক বন্ধু। আমার শেষ অনুরোধটি ভুলো না। জননী মেরি তোমার মঙ্গল করুন। কমান্ডার আত্তিলিও গ্যাত্তি, 1880 সাল, সম্ভবত মার্চ মাস। হতভাগ্য যুবক, তার মৃত্যুর পরে সুদীর্ঘ 30 বছর কেটে গেছে। এই 30 বছরের মধ্যে হয়তো এ পথে কেউ যায়নি, গেলেও গুহাটার মধ্যে ঢোকেনি। এতকাল পরে তার চিঠিখানা মানুষের হাতে পড়ল। আশ্চর্য যে কাঠের পিপেতে 30 বছর পরেও জল ছিল কি করে। কিন্তু কাগজখানা পড়েই শঙ্করের মনে হলো এই লেখায় বর্ণিত ওইটাই সেই গুহা, সে নিজে যেখানে পথ হারিয়ে মারা যেতে বসেছিল। তারপর কৌতূহলের সঙ্গে কঙ্কালের পায়ের জুতো টান দিয়ে খসাতেই 5খানা বড় বড় পাথর বেরিয়ে পড়ল। এই অবিকল সেই পাথরের নুড়ির মতো, যা সে এক পকেট কুড়িয়ে অন্ধকার গুহার মধ্যে পথ চিহ্ন করেছিল এবং যার একখানা তার কাছে রয়েছে। এ পাথরের নুড়ি তো সে রাশি রাশি দেখেছে গুহার মধ্যে সেই অন্ধকারময়ী নদীর জলস্রোতের নিচে তার 2 তীরে। কে জানত যে হীরের খনি খুঁজতে সে আর আলভারেজ 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসে 6 মাস ধরে রিক্টার্সফেল্ড পার্বত্য অঞ্চলে ঘুরে ঘুরে হয়রান হয়ে গিয়েছে। এমন সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে সে সেখানে গিয়ে পড়বে। হীরে যে এমন রাশি রাশি পড়ে থাকে পাথরের নুড়ির মতো, তাই বা কি ভেবেছিল। আগে এসব জানা থাকলে পাথরের নুড়ি সে 2 পকেট ভরে কুড়িয়ে বাইরে নিয়ে আসত। কিন্তু তার চেয়েও খারাপ কাজ হয়ে গেছে যে সে রত্নখনির গুহা যে কোথায়, কোন দিকে, তার কোনো নকশা সে করে আনেনি, বা সেখানে কোনো চিহ্ন রেখে আনেনি যাতে আবার সেটা খুঁজে নেওয়া যেতে পারে। সেই সুবিস্তীর্ণ পর্বত ও আরণ্য অঞ্চলের কোন জায়গায় সেই গুহাটা দৈবাতিক সে দেখেছিল, তা কি তার ঠিক আছে, না ভবিষ্যতে সে আবার সে জায়গা বার করতে পারবে? এই যুবকও তো কোনো নকশা করেনি, কিন্তু সাংঘাতিক আহত হয়েছিল রত্নখনি আবিষ্কার করার পরেই। এর ভুল হওয়া স্বাভাবিক। হয়তো এ যা বার করতে পারত, নকশা না দেখে সে তা পারবে না। হঠাৎ আলভারেজের মৃত্যুর পূর্বের কথা শঙ্করের মনে পড়ল। সে বলেছিল, চলো যাই শঙ্কর, গুহার মধ্যে রাজার ভাণ্ডার লুকোনো আছে। তুমি দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি। শঙ্কর গুহার মধ্যেই সেই নরকঙ্কালটা সমাধিস্থ করলে। পিপেটা ভেঙে ফেলে তারই 2খানা কাঠে মরচে পড়া পেরেক ঠুকে ক্রুশ তৈরি করলে ও সমাধির ওপর সেই ক্রুশটা পুঁতলে। এছাড়া খ্রিস্ট ধর্মাচারীকে সমাধিস্থ করবার অন্য কোনো রীতি তার জানা নেই। তারপরে সে ভগবানের কাছে প্রার্থনা করলে এই মৃত যুবকের আত্মার শান্তির জন্য। এসব শেষ করতে সারা দিনটা কেটে গেল। রাত্রে বিশ্রাম করে পরদিন আবার সে রওনা হল। কঙ্কালের চিঠিখানা ও হিরেগুলি যত্ন করে সঙ্গে নিল। কিন্তু তার মনে হল এই অভিশপ্ত হীরের খনির সন্ধানে যে গিয়েছে সে আর ফেরেনি। আত্তিলিও গাত্তিও তার সঙ্গীরা মরেছে, জিম কার্টার মরেছে, আলভারেজ মরেছে। এর আগেও বা কত লোক মরেছে তার ঠিক কি। এইবার তার পালা। এই মরুভূমিতেই তার শেষ।
এই বীর ইটালিয়ান যুবকের মতো। দুপুরের রোদে যখন দিক দিগন্তে আগুন জ্বলে উঠল, একটা ছোট্ট পাথরের ঢিবির আড়ালে শঙ্কর আশ্রয় নিলে। 135 ডিগ্রি উত্তাপ উঠেছে তাপমান যন্ত্রে। রক্তমাংসের মানুষের পক্ষে এই উত্তাপে পথ হাঁটা চলে না। যদি যে কোনো রকমে ভয়ানক মরুভূমির হাত এড়াতে পারত, তবে হয়তো জীবন্ত অবস্থায় মানুষের আবাসে পৌঁছতেও পারত। সে ভয় করে শুধুই মরুভূমি। সে জানে কালাহারি মরু বড় বড় সিংহের বিচরণ ভূমি। তার হাতে রাইফেল আছে। রাত দুপুরেও একা যত বড় সিংহই হোক, একা সম্মুখীন হতে সে ভয় করে না। কিন্তু ভয় হয় তৃষ্ণা রাক্ষসীকে। তার হাত থেকে পরিত্রাণ নেই। দুপুরে সে দুবার মরীচিকা দেখল। এতদিন মরুপথে আসতেও এ আশ্চর্য নৈসর্গিক দৃশ্য সে দেখেনি। বইয়েই পড়েছিল মরীচিকার কথা। একবার উত্তর পূর্ব কোণে, একবার দক্ষিণ পূর্ব কোণে। দুই মরীচিকায় কিন্তু প্রায় একরকম, অর্থাৎ একটা বড় গম্বুজ বলা মসজিদ বা গির্জা, চারপাশে খেজুর কুঞ্জ, সামনে বিস্তৃত জলাশয়। উত্তর পূর্ব কোণের মরীচিকাটা বেশ স্পষ্ট। সন্ধ্যের দিকে দূর দিগন্তে মেঘমালার মতো পর্বতমালা দেখা গেল। শঙ্কর নিজের চোখকে বিশ্বাস করতে পারলে না। পূর্ব দিকে একটাই মাত্র বড় পর্বত এখান থেকে দেখতে পাওয়া সম্ভব, দক্ষিণ রোডেশিয়ার প্রান্তবর্তী চিমানিমানি পর্বতমালা। তাহলে কি বুঝতে হবে যে সে বিশাল কালাহারি পদভ্রষ্ট পারে প্রায় শেষ করতে চলেছে? না, এও মরীচিকা। কিন্তু রাত 10টা পর্যন্ত পথ চলেও জ্যোৎস্নারাত্রি সে দূর পর্বতের সীমারেখা তেমনই স্পষ্ট দেখতে পেল। অসংখ্য ধন্যবাদ হে ভগবান, মরীচিকা নয়। তবে জ্যোৎস্নারাত্রে কেউ কখনো মরীচিকা দেখেনি। তবে কি প্রাণের আশা আছে? আজ পৃথিবীর বৃহত্তম রত্নখনির মালিক সে। নিজের পরিশ্রমে ও দুঃসাহসের বলে সে তার সত্য অর্জন করেছে। দরিদ্র বাংলা মায়ের বুকে সে আজ বেঁচে ফেরে। দিনের দিনে বিকেলে সে এসে পর্বতের নিচে পৌঁছল। তখন সে দেখলে পর্বত পার হওয়া ছাড়া ওপারে যাওয়ার কোনো সহজ উপায় নেই। নইলে 25 মাইল মরুভূমি পাড়ি দিয়ে পর্বতের দক্ষিণ প্রান্ত ঘুরে আসতে হবে। মরুভূমির মধ্যে সে আর কিছুতেই যেতে রাজি নয়। সে পাহাড় পার হয়েই যাবে। এইখানে সে প্রকাণ্ড একটা ভুল করলে। সে ভুলে গেল যে 12,500 ফুট একটা পর্বতমালা ডিঙিয়ে ওপারে যাওয়া সহজ ব্যাপার নয়। রিক্টাসফেল্ড পার হওয়ার মতোই শক্ত, তার চেয়েও শক্ত, কারণ সেখানে আলভারেস ছিল, এখানে সে একা। শঙ্কর ব্যাপারের গুরুত্বটা তেমন বুঝতে পারল না, ফলে চিমানিমানি পর্বত উত্তীর্ণ হতে গিয়ে প্রাণ হারাতে বসল। ভীষণ প্রজ্জ্বলিত কালাহারি পার হতে গিয়েও সে এমনভাবে নিশ্চিত মৃত্যুর সম্মুখীন হয়নি। চিমানিমানি পর্বতে জঙ্গল খুব বেশি ঘন নয়। শঙ্কর প্রথম দিন অনেকটা উঠল, তারপর একটা জায়গায় গিয়ে পড়ল সেখান থেকে কোনো দিকে যাওয়ার উপায় নেই। কোন পথটা দিয়ে উঠেছিল সেটাও আর খুঁজে পেল না। তার মনে হলো সে সমতল ভূমির যে জায়গা দিয়ে উঠেছিল তার 30 ডিগ্রি দক্ষিণে চলে এসেছে। কেন যে এমন হলো এর কারণ কিছুতেই বার করতে পারল না। কোথা দিয়ে কোথায় চলে গেল, কখনো উঠছে কখনো নামছে, সূর্য দেখে দিক ঠিক করে নিচ্ছে। কিন্তু 7-8 মাইল পাহাড় উত্তীর্ণ হতে এতদিন লাগছে কেন? তৃতীয় দিনে আর একটা নতুন বিপদ ঘটল। তার আগের দিন একখানা আলগা পাথর গড়িয়ে তার পায়ে চোট লেগেছিল। প্রথমে তত কিছু হয়নি, পরের দিন সকালে আর সে শয্যা ছেড়ে উঠতে পারে না। হাঁটু ভুলেছে, বেদনাও খুব। দুর্গম পথে নামা ওঠা এই অবস্থায় অসম্ভব। পাহাড়ের একটা ঝর্ণা থেকে ওঠার সময় জল সংগ্রহ করে এনেছিল, তাই একটু একটু করে খেয়ে চালাচ্ছে। পায়ের বেদনা কমে না যাওয়া পর্যন্ত তাকে এখানেই অপেক্ষা করতে হবে। বেশি দূর যাওয়া চলবে না। সামান্য একটু আধটু চলাফেরা করতেই হবে খাদ্য ও জলের চেষ্টায়। ভাগ্যে পাহাড়ের এই স্থানটা যেন খানিকটা সমতল ভূমির মতো, তাই রক্ষে। এই সব অবস্থায় এই মনুষ্যবাসীন পাহাড়ে বিপদ পদে পদেই। একাই পাহাড় টপকাতে গেলে যে কোনো ইউরোপীয় পর্যটকেরও ঠিক এই রকম বিপদ ঘটতে পারত। শঙ্কর আর পারে না।
ওর হৃৎপিণ্ডে কি একটা রোগ হয়েছে, একটু হাঁটলেই ধড়াস ধড়াস করে হৃৎপিণ্ডটা পাঁজরায় ধাক্কা মারে। অমানসিক পথশ্রমে, দুর্ভাবনায়, অখাদ্য কুখাদ্য খেয়ে, কখনো বা অনাহারের কষ্টে ওর শরীরে কিচ্ছু নেই। 4 দিনের দিন সন্ধেবেলায় অবসন্ন দেহে সে একটা গাছের তলায় আশ্রয় নিলে। খাদ্য নেই গতকাল থেকে, রাইফেল সঙ্গে আছে, কিন্তু একটা বন্য জন্তুরও দেখা নেই। দুপুরে একটা হরিণকে চড়তে দেখে ভরসা হয়েছিল, কিন্তু রাইফেলটা তখন 50 গজ তাফাতে একটা গাছে ঠেস দেওয়া। আনতে গিয়ে হরিণটা পালিয়ে গেল। এখন শুধু চামড়ার বোতলে জল সামান্য আছে। এ অবস্থায় নেমে সে ঝর্ণা থেকে জল আনবেই কি করে? হাঁটুটা আরও ফুলেছে। বেদনা এত বেশি যে একটু চলাফেরা করলেই মাথার শিরা পর্যন্ত ছিঁড়ে পড়ে যন্ত্রণায়। পরিষ্কার আকাশতলে জলকণা শূন্য বায়ুমণ্ডলের গুণে অনেক দূর পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। দিক চক্র বলে মেঘলা করে ঘিরেছে নীল পর্বতমালা। দূরে দূরে দক্ষিণ পশ্চিমে দিগন্ত বিস্তীর্ণ কালাহারি, দক্ষিণে ওয়াহকুক পর্বত, তারও অনেক পিছনে মেঘের মতো দেখা যায় পল ক্রুগার পর্বত। সলসবাড়ির দিকে কিছু দেখা যায় না। ছিমানিমানি পর্বতের এক উচ্চতর শৃঙ্গ সেদিকে দৃষ্টি আটকেছে। তারপর আরও একটা ভয়ানক ত্রাস শুরু হলো। আজ দুপুর থেকে ওর মাথার উপর শকুনি দল উঠছে। এই সব দিনে এত বিপদেও শঙ্করের যা হয়নি, আজ শকুনির দল মাথার উপর উঠতে দেখে সত্যি ভয় হয়েছে। ওরা তাহলে কি বুঝেছে যে শিকার জুটবার বেশি দেরি নেই? সন্ধ্যার কিছু পরে কি একটা শব্দ শুনে চেয়ে দেখলে পাশেই এক শিলাখণ্ডের আড়ালে একটা ধূসর রঙের নেকড়ে বাঘ। নেকড়ের লম্বা ছুচলো কান দুটো খাড়া হয়ে আছে, সাদা সাদা দাঁতের উপর দিয়ে রাঙা জিভটা অনেকখানি বার হয়ে লকলক করছে। চোখে চোখ পড়তেই সেটা চট করে পাথরের আড়াল থেকে সরে দূরে পালালো। নেকড়ে বাঘটাও তাহলে কি বুঝেছে পশুরা নাকি আগে থেকে অনেক কথা জানতে পারে? রাত্রি হলো, হাড় ভাঙা শীত পড়ল রাত্রে। ও কিছু কাঠকুটো কুড়িয়ে আগুন জ্বাললে। অগ্নিকুণ্ডের আলো যতটুকু পড়েছে তার বাইরে ঘন অন্ধকার। কি একটা জন্তু এসে অগ্নিকুণ্ড থেকে কিছু দূরে অন্ধকারে দেহ মিশিয়ে চুপ করে বসল। কোয়োট, বন্য কুকুর জাতীয় জন্তু। ক্রমে আর একটা, আর দুটো, আর 3টে। রাত বাড়বার সঙ্গে সঙ্গে 10-15টা এসে জমা হলো। অন্ধকারে তার চারধার ঘিরে নিঃশব্দে অসীম ধৈর্যের সাথে যেন কিসের প্রতীক্ষা করছে। কি সব অমঙ্গলজনক দৃশ্য! ভয়ে ওর গায়ের রক্ত হিম হয়ে গেল। সত্যিই কি এতদিনে তারও মৃত্যু ঘনিয়ে এসেছে? সেও পারলে না রিক্টার্সফেল্ড থেকে হিরে নিয়ে পালিয়ে যেতে? আজ কত টাকার মালিক সে! হীরের খনি বাদ যাক, তার সঙ্গে যে 6খানা হীরে রয়েছে তার দাম অন্তত 2-3 লক্ষ নিশ্চয়ই। তার গরিব গ্রামে গরিব বাপ মায়ের বাড়ি যদি সে এই টাকা নিয়ে গিয়ে উঠতে পারত, কত গরিবের চোখের জল মুছিয়ে দিতে পারত। গ্রামের কত দরিদ্র কর্মাকে বিবাহের যৌতুক দিয়ে ভালো পাত্রে বিবাহ দিত। কত সহায়হীন বৃদ্ধ বৃদ্ধার শেষ কটা দিন নিশ্চিন্ত করে তুলতে পারত। কিন্তু যা হবার নয়, কি হবে সেসব ভেবে? তার চেয়ে এই অপূর্ব রাত্রির নক্ষত্রালোকিত আকাশের শোভা, এই বিশাল পর্বত আর মরুভূমির নিস্তব্ধ গম্ভীর রূপ, মৃত্যুর আগে সেও চোখ ভরে দেখতে চায় সেই ইটালিয়ান যুবক গাট্টির মতো। ওরা যে অদৃষ্টের এক অদৃশ্য তারে গাঁথা সবাই, গাট্টির ও তার সঙ্গীরা জিম কার্টার, আলভারেজ এবং শঙ্কর। একই অরণ্য সবাইকে গ্রাস করেছে। রাত গভীর হয়েছে, কি ভীষণ শীত। একবার সে চেয়ে দেখল কোয়োটগুলো এরই মধ্যে আরও কাছে সরে এসেছে। অন্ধকারে আলো পড়ে তাদের চোখগুলো জ্বলছে। শঙ্কর একখানা জ্বলন্ত কাঠ ছুঁড়ে মারতেই ওরা দূরে সরে গেল। কিন্তু কি নিঃশব্দে ওদের গতিবিধি, আর কি অসীম তাদের ধৈর্য! শঙ্করের মনে হলো এরা জানে শিকার ওদের হাতের মুঠোয়, হাতছাড়া হবার কোনো উপায় নেই। ইতিমধ্যে সন্ধেবেলার সেই ধূসর নেকড়ে বাঘটাও দুবার এসে অন্ধকারে কোয়োটদের পিছনে বসে দেখে গেছে। একটুকু ঘুমোতে ভরসা হলো না ওর। কি জানি কোয়োট আর নেকড়ের দল হয়তো তাহলে জীবন্তই তাকে ছিঁড়ে খাবে মৃত মনে করে।
অবসন্ন ক্লান্ত দেহে জেগেই বসে থাকতে হবে তাকে। ঘুমে চোখ ঢুলে আসলেও উপায় নেই। মাঝে মাঝে কোয়টগুলো এগিয়ে এসে বসে ও জ্বলন্ত কাঠ ছড়ে মারতেই সরে যায়। দু একটা হায়নাও এসে ওদের দলে যোগ দিয়েছে। হায়নাদের চোখগুলো অন্ধকারে কি ভীষণ জ্বলে। কি ভয়ানক অবস্থাতে পড়েছে সে। জনবিরল বর্বর দেশের জনশূন্য পর্বতের ৩,৫০০ ফুট ওপরে সে চলৎশক্তিহীন অবস্থায় বসে। গভীর রাত, ঘোর অন্ধকার, সামান্য আগুন জ্বলছে। মাথার ওপর জল কণাশূন্য স্তব্ধ বায়ুমণ্ডলের গুণে আকাশের অগণ্য তারা জ্বলজ্বল করছে যেন ইলেকট্রিক আলোর মতো। আর নিচে তার চার ধার ঘিরে অন্ধকারে মাংসলোলুপ নীরব নেকড়ে, কায়োটি, হায়নার দল। কিন্তু সঙ্গে সঙ্গে তার এটাও মনে হলো, বাংলার পাড়াগায়ে ম্যালেরিয়ায় ধুঁকে সে মরছে না। এ মৃত্যু বীরের মৃত্যু। পদচ্যতে কালাহারি মরুভূমি পার হয়েছে সে। একা মরে গিয়ে চিমানিমানি পর্বতের শিলায় নাম খুদে রেখে যাবে। সে একজন বিশিষ্ট ভ্রমণকারী ও আবিষ্কারক। অত বড় হীরের খনি সেই তো খুঁজে বার করেছে। আলভারেজ মারা যাওয়ার পরে সেই বিশাল অরণ্য ও পার্বত্য অঞ্চলের গোলকধাতা থেকে সে একাই বার হতে এসে এত দূর এসেছে। এখন সে নিরুপায়, অসুস্থ, চলৎশক্তিরহিত। তবুও সে যুঝছে। ভয় তো পায়নি, সাহস তো হারায়নি। কাপুরুষ, ভীতু নয় সে। জীবন মৃত্যু তো অদিষ্টের খেলা, না বাঁচলে তার দোষ কি? দীর্ঘ রাত্রি কেটে গিয়ে পূব দিক ফর্সা হলো। সঙ্গে সঙ্গে বন্য জন্তুর দল কোথায় পালালো। বেলা বাড়ছে, আবার নির্মম সূর্য জ্বালিয়ে পুড়িয়ে দিতে শুরু করেছে দিকবিদিক। সঙ্গে সঙ্গে শকুনির দল কোথা থেকে এসে হাজির। কেউ মাথার উপর ঘুরছে, কেউ বা দূরে গাছের ডাল কি পাথরের উপরে বসে খুব ধীরভাবে প্রতীক্ষা করছে। ওরা যেন বলছে, কোথায় যাবে বাছাধন? যে কদিন লাফালাফি করবে করে নাও, আমরা বসি, এমন কিছু তাড়াহুড়ো নেই আমাদের। শঙ্করের খিদে নেই, খাওয়ার ইচ্ছেও নেই। তবুও সে গুলি করে একটা শকুনি মারল। রোদ ভীষণ চড়েছে, আগুন তাতা পাথরের গায়ে পা রাখা যায় না। এ পর্বত মরুভূমির সামান্যী, খাদ্য এখানে মেলে না, জলও না। সে মরা শকুনিটা নিয়ে এসে আগুন জেলে ঝলসাতে বসল। এর আগে মরুভূমির মধ্যেও সে শকুনের মাংস খেয়েছে। এরাই এখন প্রাণ ধারণের একমাত্র উপায়। আজ ও খাচ্ছে ওদের, কাল ওরা খাবে ওকে। শকুনিগুলো এসে আবার মাথার ওপর জুটেছে। তার নিজের ছায়া পড়েছে পাথরের গায়ে। সে নির্জন স্থানে শঙ্করের উদ্ভ্রান্ত মনে ছায়াটা যেন একজন সঙ্গী মনে হলো। বোধহয় ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে, কারণ বেঘর অবস্থায় ও কতবার নিজের ছায়ার সঙ্গে কথা বলতে লাগলো। কতবার পরক্ষণের সচেতন মুহূর্তে নিজের ভুল বুঝে নিজেকে সামলে নিল। সে পাগল হয়ে যাচ্ছে নাকি? জ্বর হয়নি তো? তার মাথার মধ্যে ক্রমশ গোলমাল হয়ে যাচ্ছে সব। আলভারেজ, হীরের খনি, পাহাড় পাহাড়, বালির সমুদ্র, আত্মিলীয় গাত্তি। কাল রাত্রে ঘুম হয়নি, আবার রাত আসছে। সে একটু ঘুমিয়ে নেবে। কিসের শব্দে ওর তন্দ্রা ছুটে গেল। একটা অদ্ভুত ধরনের শব্দ আসছে কোন দিক থেকে, কোনো পরিচিত শব্দের মতো নয়। কিসের শব্দ? কোন দিক থেকে শব্দ আসছে তাও বোঝা যায় না, কিন্তু ক্রমশ কাছে আসছে সেটা। হঠাৎ আকাশের দিকে শঙ্করের চোখ পড়তেই সে অবাক হয়ে চেয়ে রইল। তার মাথার ওপর বিকট শব্দ করে কি একটা জিনিস যাচ্ছে। ওই কি এরোপ্লেন? সে বইয়ে ছবি দেখেছে বটে। এরোপ্লেন যখন ঠিক মাথার ওপর এলো, শঙ্কর চিৎকার করলে, কাপড় ওড়ালে, গাছের ডাল ভেঙে নাড়লে, কিন্তু কিছুতেই পাইলটের দৃষ্টি আকর্ষণ করতে পারলে না। দেখতে দেখতে এরোপ্লেনখানা সুদূর ভায়োলেট রঙের পল ক্রুগার পর্বতমালার মাথার উপর অদৃশ্য হয়ে গেল। হয়তো আরও এরোপ্লেন যাবে এই পথে। কি আশ্চর্য দেখতে এই এরোপ্লেন জিনিসটা! ভারতবর্ষে থাকতে সে একখানাও দেখেনি। শঙ্কর ভাবলে, আগুন জ্বালিয়ে কাঁচা ডাল পাতা দিয়ে সে যথেষ্ট ধোঁয়া করবে। যদি আবার এ পথে যায়, পাইলটের দৃষ্টি আকৃষ্ট হবে ধোঁয়া দেখে। একটা সুবিধে হয়েছে, এরোপ্লেনের ওই বিকট আওয়াজে শকুনের দল কোন দিকে ভেগেছে যেন। সেদিন কাটল। দিন কেটে রাত্রি হবার সঙ্গে সঙ্গে শঙ্করের দুর্ভোগ শুরু হলো। আবার গত রাত্রির পুনরাবৃত্তি।
সেই কোয়োটের দল আবার এলো। আগুনের চারধারে তারা আবার তাকে ঘিরে বসল। নেকড়ে বাঘটা সন্ধে না হতেই দূর থেকে একবার দেখে গেল। গভীর রাত্রে আরেকবার এলো। কিসে এদের হাত থেকে পরিত্রাণ পাওয়া যায়? আওয়াজ করতে ভরসা করে না। টোটা মাত্র দুটি বাকি। টোটা ফুরিয়ে গেলে তাকে অনাহারে মরতে হবে। মরতে তো হবেই, তার দুদিন আগে আর পরে। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। কিন্তু আওয়াজ তাকে করতে হলো। গভীর রাত্রে হায়নাগুলো এসে কোয়োটেরদের সাহস বাড়িয়ে দিল। পোড়া কাঠ ছুঁড়ে মারলে আর ভয় পায় না। একবার একটু তন্দ্রা মতো এসেছিল, বসে বসেই ঢুলে পড়েছিল। পর মুহূর্তে সজাগ হয়ে উঠে দেখল নেকড়ে বাঘটা অন্ধকার থেকে পা টিপে টিপে তার অত্যন্ত কাছে এসে পড়েছে। ওর ভয় হলো হয়তো ওটা ঝাঁপিয়ে পড়বে। ভয়ের চোটে একবার গুলি ছুড়লে, আর একবার শেষ রাত্রির দিকে ঠিক এরকমই হলো। কোয়োটেগুলোর দৈর্ঘ্য অসীম। সেগুলো চুপ করে বসে থাকে মাত্র, কিচ্ছু বলে না। কিন্তু নেকড়ে বাঘটা ফাঁক খুঁজছে। ফুটকি, ফাইনালি বোধের মুহূর্ত। তারপর রাত ফর্সা হবার সঙ্গে সঙ্গে দুঃস্বপ্নের মতো অন্তর্হীন হয়ে গেল কোয়োটে, হায়না ও নেকড়ের দল। সঙ্গে সঙ্গে শঙ্করও আগুনের ধারে শুয়েই ঘুমিয়ে পড়ল। তারপর নিঃশেষে তার ঘুম ভেঙে গেল। একটা কিসের শব্দে শঙ্করের ঘুম ভেঙে গেল। খানিকটা আগে খুব বড় একটা আওয়াজ হয়েছে কোনো কিছুর। শঙ্করের কানে তার রেশ এখনো লেগে আছে। কেউ কি বন্দুকের আওয়াজ করেছে? কিন্তু তা অসম্ভব। এই দুর্গম পর্বতের পথে কোন মানুষ আসবে? একটা মাত্র টোটা অবশিষ্ট আছে। শঙ্কর ভাগ্যের উপর নির্ভর করে সেটা খরচ করে একটা আওয়াজ করলে, যা থাকে কপালে। মরেছেই তো। উত্তরে দুবার বন্দুকের আওয়াজ হলো। আনন্দে ও উত্তেজনায় শঙ্কর ভুলে গেল যে তার পা খোড়া, ভুলে গেল যে তার একটানা বেশি দূর সে যেতে পারে না। তার আর টোটা নেই, সে আর বন্দুকের আওয়াজ করতে পারলে না। কিন্তু প্রাণপণে চিৎকার করতে লাগলো। গাছের ডাল ভেঙে নাড়তে লাগলো। আগুন জ্বালবার কাঠকুটোর সন্ধানে চারিদিকে আকুল দৃষ্টিতে চেয়ে দেখতে লাগলো। ক্রুগার ন্যাশনাল পার্ক জরিপ করবার দল কিম্বারলি থেকে কেপটাউন যাবার পথে চিমানিমানি পর্বতের নিচে কালাহারি মরুভূমির উত্তর পূর্ব কোণে তাঁবু ফেলেছিল। সঙ্গে 7খানা ডাবল টায়ার ক্যাটারপিলার চাকা বসানো মোটর গাড়ি। এদের দলে নিগ্রো, কুলি ও চাকরবাকর বাদে 9 জন ইউরোপীয়। চহরাত ইউরোপীয় হরিণ শিকার করতে উঠেছিল চিমানিমানি পর্বতের প্রথম ও নিম্নতম থাকটাতে। হঠাৎ এ জনহীন অরণ্য প্রদেশে সভ্য রাইফেলের আওয়াজ শুনে ওরা বিস্মিত হয়ে উঠল। কিন্তু পুনরায় ওদের আওয়াজের প্রত্যুত্তর না পেয়ে ইতস্তত খুঁজতে বেরিয়ে দেখতে পেল সামনে একটা অপেক্ষাকৃত উচ্চতর চূড়া থেকে এক জীর্ণ ও কঙ্কালসার কোটরগত চক্ষু প্রেত মূর্তি উন্মাদের মতো হাত পা নেড়ে তাদের কি বোঝাবার চেষ্টা করছে। তার পরনে ছিন্ন ভিন্ন অতি মলিন ইউরোপীয় পরিস্বাদ। ওরা ছুটে গেল। শঙ্কর আবল তাবল কি বকল, ওরা ভালো বুঝতে পারল না। যত্ন করে নামিয়ে পাহাড়ের নিচে ওদের ক্যাম্পে নিয়ে গেল। ওর জিনিসপত্র নামিয়ে আনা হয়েছিল। ওকে বিছানায় শুইয়ে দেওয়া হলো। কিন্তু এই ধাক্কায় শঙ্করকে বেশ ভুগতে হলো। ক্রমাগত অনাহারে, কষ্টে, উদ্বেগে, অখাদ্য কুখাদ্য গ্রহণের ফলে তার শরীর খুব জখম হয়েছিল। সেই রাত্রি তার বেজায় জ্বর এলো। জ্বরে সে অঘোর অচৈতন্য হয়ে পড়ল। কখন যে মোটর গাড়ি ওখান থেকে ছাড়ল, কখন তারা সলসবেরিতে পৌঁছলো, শঙ্করের কিছুই খেয়াল নেই। সেই অবস্থায় 15 দিন সে সলসবেরির হাসপাতালে কাটিয়ে দিল। তারপর ক্রমশ সুস্থ হয়ে মাসখানেক পরে একদিন সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাইরের রাজপথে এসে দাঁড়ালো। সোলসবরি, কত দিনের স্বপ্ন। আজ সে সত্যিই বড় একটা ইউরোপীয় ধরনের শহরের ফুটপাতে দাঁড়িয়ে। বড় বড় বাড়ি, ব্যাংক, হোটেল, দোকান, পিচ ঢালা চওড়া রাস্তা। এক পাশ দিয়ে ইলেকট্রিক ট্রাম চলছে। জুলু রিক্সাওয়ালা রিক্সা টানছে, কাগজওয়ালা কাগজ বিক্রি করছে। সবই যেন নতুন, যেন এসব দৃশ্য জীবনে কখনো সে দেখেনি। লোকালয়ে তো এসেছে, কিন্তু একেবারে কপর দকশূন্য। এক পেয়ালা চা খাবার পয়সাও নেই। কাছে একটা ভারতীয় দোকান দেখে তার বড় আনন্দ হলো। কতদিন যেন দেখেনি স্বদেশবাসীর মুখ। দোকানদার মুসলমান,
সাবান ও গন্ধদ্রব্যের পাইকারি বিক্রেতা, খুব বড় দোকান। শঙ্করকে দেখেই সে বুঝলে এ দুস্থ ও বিপদগ্রস্ত। নিজে 2 টাকা সাহায্য করলে ও একজন বড় ভারতীয় সওদাগরের সঙ্গে দেখা করতে বলে দিলে। শঙ্কর টাকা দুটি পকেটে নিয়ে আবার পথে এসে দাঁড়ালো। আসবার সময় বলে এলো, অসীম ধন্যবাদ টাকা দুটির জন্য। এ আমি আপনার কাছে ধার নিলাম। আমার হাতে পয়সা এলে আপনাকে কিন্তু এ টাকা নিতে হবে। সামনেই একটা ভারতীয় রেস্তোরাঁ। সে ভালো কিছু খাবার লোভ সম্বরণ করতে পারলে না। কতদিন সভ্য খাদ্য মুখে দেয়নি। সেখানে ঢুকে 1 টাকার পুরি, কচুরি, হালুয়া, মাংসের চপ, কেক পেট ভরে খেল। তার সাথে 2-3 পেয়ালা কফি। চায়ের টেবিলে একখানা পুরনো কাগজের দিকে তার নজর পড়ল। তাতে এক জায়গায় হেডলাইনে বড় বড় অক্ষরে লেখা, ন্যাশনাল পার্ক সার্ভে পার্টিজ সিঙ্গুলার এক্সপিরিয়েন্স, a lonely Indian found in the desert, dying of thirst and exhaustion, his strange story. এবার শঙ্কর দেখলে তার একটা ফটো ছাপা হয়েছে কাগজে। তার মুখে সম্পূর্ণ কাল্পনিক একটা গল্পও দেওয়া হয়েছে। এরকম গল্প সে কারোর কাছে করেনি। খবরের কাগজখানার নাম সলিসবেরি ডেইলি ক্রনিকল। সে খবরের কাগজের অফিসে গিয়ে নিজের পরিচয় দিল। তার চারপাশে ভিড় জমে গেল। ওকে খুঁজে বার করার জন্যে রিপোর্টারের দল অনেক চেষ্টা করেছিল জানা গেল। সেখানে চিমানিমানি পর্বতে পা ভেঙে পড়ে থাকার গল্প বলে ও ফটো তুলতে দিয়ে শঙ্কর 50 টাকা পেল। তা থেকে সে আগে সেই সহৃদয় মুসলমান দোকানদারের টাকা দুটি দিয়ে এলো। আগ্নেয়গিরিটার সম্বন্ধে সে কাগজে একটা প্রবন্ধ লিখলে। তাতে আগ্নেয়গিরিটার নামকরণ করলে মাউন্ট অ্যালভারেজ। তবে মধ্য আফ্রিকার অরণ্যে লুকানো এত বড় একটা আস্ত জীবন্ত আগ্নেয়গিরির এই গল্প কেউ বিশ্বাস করলে কেউ করল না। অবশ্যই রত্নের গুহার বাষ্প সে কাউকে জানতে দেয়নি। দিলে দলে দলে লোক ছুটবে ওর সন্ধানে। তারপর একটা বইয়ের দোকানে গিয়ে এক রাশ ইংরেজি বই আর মাসিক পত্রিকা কিনল। কতকাল পরে বই পড়েছে। সন্ধ্যায় একটা সিনেমায় ছবি দেখল। কতকাল পরে রাত্রে হোটেলের ভালো বিছানায় ইলেকট্রিক আলোর তলায় শুয়ে বই পড়তে পড়তে সে মাঝে মাঝে জানালা দিয়ে নিচের প্রিন্স অ্যালবার্ট ভিক্টর স্ট্রিটের দিকে চেয়ে চেয়ে দেখছিল। ট্রাম যাচ্ছে নিচ দিয়ে, রিক্সা যাচ্ছে, ভারতীয় কফিখানায় ঠুনঠুন করে ঘণ্টা বাজছে, মাঝে মাঝে 2-4খানা মোটরও যাচ্ছে। এর সঙ্গে মনে হলো আরেকটা ছবি। সামনে আগুনের কুণ্ড, কিছু দূরে বৃত্তাকারে ঘিরে বসে আছে কোয়োটে ও হায়নার দল। ওদের পিছনে নেকড়েটার 2 গোল গোল চোখ আগুনের ভাটার মতো জ্বলছে অন্ধকারের মধ্যে। কোনটা স্বপ্ন? চিমানিমানি পর্বতে যাপিত সেই ভয়ঙ্কর রাত্রি, না আজকের এই রাত্রি? ইতিমধ্যে সলিসবেরিতে শঙ্কর একজন বিখ্যাত লোক হয়ে উঠেছে। রিপোর্টারের ভিড়ে তার হোটেলের হল সব সময় ভর্তি। খবরের কাগজের লোক আসে তার ভ্রমণ বৃত্তান্ত ছাপার কন্ট্রাক্ট করতে, কেউ আসে ফটো নিতে। আত্মীয় গাত্তির কথা সে ইটালিয়ান কনসুল জেনারেলকে জানালো। তার অফিসের পুরনো কাগজপত্র ঘেটে জানা গেল আত্মীয় গাত্তি নামে একজন সম্ভ্রান্ত ইটালিয়ান যুবক 1879 সালের অগস্ট মাসে পর্তুগিজ পশ্চিম আফ্রিকার উপকূলে জাহাজডুবি হবার পর নামে। তারপর যুবকটির আর কোনো পাত্তা নাই। তার আত্মীয় স্বজন ধনী ও সম্ভ্রান্ত লোক। 1890-95 সাল পর্যন্ত তারা তাদের নিরুদ্দিষ্ট আত্মীয়ের সন্ধানের জন্য পূর্ব, পশ্চিম ও দক্ষিণ আফ্রিকার কনসুলেট অফিসকে জ্বালিয়ে খেয়েছিল। পুরস্কার ঘোষণাও করা হয়েছিল তার সন্ধানের জন্য। 1895 সাল থেকে তারা হাল ছেড়ে দিয়েছিল। পূর্বোক্ত সেই মুসলমান দোকানদারটির সাহায্যে সে ব্ল্যাক মুন স্ট্রিটের বড় জহুরি রাইডাল ও মর্সবির দোকানে 4খানা পাথর 32,500 টাকায় বিক্রি করে। বাকি দুখানার দর আরও বেশি উঠেছিল, কিন্তু শঙ্কর সে 2খানা পাথর তার মাকে দেখাবার জন্য দেশে নিয়ে যেতে চায়। এখন বিক্রি করবার তার ইচ্ছা নেই। নীল সমুদ্র, বোম্বাইগামী জাহাজের ডেকে দাঁড়িয়ে পর্তুগিজ পূর্ব আফ্রিকার বেইরা বন্দরের নারিকেল বনশ্যাম তীরভূমিকে মিলিয়ে যেতে দেখতে দেখতে শঙ্কর ভাবছিল তার জীবনের এই অ্যাডভেঞ্চারের কথা। এই তো জীবন, এইভাবেই তো জীবনকে ভোগ করতে চেয়েছিল সে। মানুষের আয়ু, মানুষের জীবনের ভুল মাপকাঠি। 10 বছরের জীবন উপভোগ করেছে সেই 1.5 বছরে। আজ সে শুধু একজন ভবঘুরে পথিক নয়, একটা জীবন্ত আগ্নেয়গিরির সহ আবিষ্কারক। মাউন্ট অ্যালভারেজকে সে জগতে প্রসিদ্ধ করবে।
দূরে ভারত মহাসাগরের পারে জননী জন্মভূমি পুণ্যভূমি ভারতবর্ষের জন্যে এখন তার মন চঞ্চল হয়ে উঠেছে। তার মন উৎসুক হয়ে আছে কবে দূর বোম্বাই থেকে রাজাবাই টাওয়ারের উঁচু চূড়োটা মাতৃভূমির উপকূলের সান্নিধ্য ঘোষণা করবে। তারপর বাউল কীর্তন গান মুখরিত বাংলাদেশের প্রান্তে তাদের শ্যামল গ্রামটি। সামনে আসছে বসন্তকাল। পল্লীপথে যখন একদিন সজনে ফুলের দল পথ বিছিয়ে পড়ে থাকবে, বউ কথা ডাক বাগবে ওদের বকুল গাছটায়, নদীর ঘাটে লাগবে গিয়ে ওর ডিঙি। বিদায় আলভারেজ বন্ধু। স্বদেশে ফিরে যাওয়ার এই আনন্দের মুহূর্তে তোমার কথাই মনে হচ্ছে আজ। তুমি সেই দলের মানুষ যাদের সারা আকাশ ঘরের ছাদ, সারা পৃথিবী যাদের পায়ে চলার পথ। আশীর্বাদ করো তোমার মহারণ্যের নির্জন সমাধি থেকে যেন তোমার মতো হতে পারি জীবনে, অমনি সুখ দুঃখে নিষ্প্রিয়, অমনি নির্ভীক। বিদায় আত্মীয় গাত্তি। অনেক জন্মের বন্ধু ছিলে তুমি। তোমরা সবাই মিলে শিখিয়েছ চীন দেশের সেই প্রাচীন ছড়া কি, কত সত্য। ছাদের আলসে দিব্যি চৌরস একখানা টালি হয়ে অনর অবস্থায় সুখে স্বাচ্ছন্দ্যে থাকার চেয়ে স্ফটিক প্রস্তর হয়ে ভেঙে যাওয়া অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। আবার তাকে আফ্রিকায় ফিরতে হবে। এখন জন্মভূমির টান বড় টান। এখন জন্মভূমির কোলে সে কিছুদিন কাটাবে। তারপর দেশে সে কোম্পানি গঠন করবার চেষ্টা করবে। আবার সুদূর রিক্টার্সফেল্ড পর্বতে ফিরবে রত্নখনির পুনর্বার অনুসন্ধানে। খুঁজে সে বার করবেই। সলসবারি থাকতে শঙ্কর সাউথ রোডেশিয়ান মিউজিয়ামের কিউরেটর প্রসিদ্ধ জীবতত্ত্ববিদ ডক্টর ফিটজেরাল্ডের সঙ্গে দেখা করেছিল, বিশেষ করে বুনিপের কথাটা তাকে বলবার জন্যে। দেশে ফিরে আসবার কিছুদিন পরে ডক্টর ফিটজেরাল্ডের কাছ থেকে নিম্নলিখিত পত্রখানা সে পায়। The South Rhodesian Museum, Salisbury, Rhodesia, South Africa, January 12th, 1911. Dear Mr. Chaudhary, I am writing this letter to fulfill my promise to you to let you know what I thought about your report of a strange three-toed monster in the wilds of the Richtersveld Mountains. On looking up my files, I find other similar accounts by explorers who had been to the region before you, especially by Sir Robert Macaulay, the famous naturalist, whose report has not yet been published owing to his sudden and untimely death last year. On thinking the matter over, I am inclined to believe that the monster you saw was nothing more than a species of anthropoid ape, closely related to the gorilla, but much bigger in size and more savage than the specimens found in the Ruwenzori and Virunga Mountains. This species is becoming rarer and rarer every day, and such numbers as do exist are not easily to be got at on account of their shyness and the habit of hiding themselves in the depths of the high-altitude rainforests of Richtersveld. It is only the very lucky traveler who gets glimpses of them, and I should think that in meeting them he runs risks proportionate to his good luck. Congratulating you on both your luck and pluck, I remain, yours sincerely, J.G. Fitzgerald.